নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বন্দে মাতরম রচনার ১৫০তম বর্ষ উদযাপনের রাজ্য ভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠানে গানটিকে জাতি গঠনের পবিত্র মন্ত্র হিসেবে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশ জুড়ে বছরব্যাপী এই উদযাপন দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার আগরতলায় সচিবালয়ে আয়োজিত বন্দে মাতরম রচনার ১৫০তম বার্ষিকী উপলক্ষে রাজ্যভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বন্দে মাতরমকে জাতি গঠনের পবিত্র মন্ত্র হিসেবে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জাতীয় মন্ত্রের ঐতিহ্যকে বাড়াতে বছরব্যাপী কর্মসূচি উদযাপনের সূচনা এদিন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ১৮৭০-এর দশকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচনা করেন এবং ১৮৮২ সালে আনন্দমঠ উপন্যাসে তা প্রকাশিত হয়। গানটি স্বদেশী ও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শক্তিশালী অনুপ্রেরণা জুগিয়েছিল। ব্রিটিশ আমলে এর উপর নিষেধাজ্ঞা জারি হলেও ১৯৫০ সালে এটি পায় দেশের ন্যাশনাল অ্যান্থেমের মর্যাদা বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বন্দে মাতরম মাতৃভূমিকে দেবী রূপে উপস্থাপন করে জাতি, ধর্ম ও ভাষার সীমা ছাড়িয়ে তৈরি করেছে গভীর মানসিক ও আধ্যাত্মিক বন্ধন বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ১৮৭৫ সালের ৭ই নভেম্বর অক্ষয় নবমীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরম যে রচনা উনি করেন। ১৮৯৬ সালে কলকাতার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন, সেই অধিবেশনে উনি এই রাষ্ট্রীয় গানটি গেয়ে শোনান। পরবর্তী সময়ে বন্দে মাতরমের যে প্রথম যে দুটি স্তবক জাতীয় কংগ্রেসের বৈঠকে নিয়মিত গাওয়া হতো, ধীরে ধীরে এই রাষ্ট্রীয় গানের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং স্বাধীনতা সংগ্রামের কাছে মুক্তির যে মন্ত্র হিসাবে পরিগণিত হয়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময়কালে বন্দে মাতরম রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয় এবং এই সময় রাষ্ট্রীয় গানটি বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ। রাজ্যের সব জেলা, মহকুমা, ব্লক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল ও কলেজে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক বার্ষিক উদযাপন করা হবে। এই ক্ষেত্রে বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের গানটির ইতিহাস এবং তাৎপর্য সম্পর্কে সচেতন করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজ ৭ই নভেম্বর ২০২৫ সারা দেশ জুড়ে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বন্দে মাতরম রাষ্ট্রীয় গান রচনার ১৫০ বছর পূর্তি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দে মাতরম উদযাপন ১ বছর ব্যাপী চলবে। আজ থেকে অর্থাৎ ৭ই নভেম্বর ২০২৫ থেকে ৭ই নভেম্বর ২০২৬ পর্যন্ত ৪টি পর্যায়ে বা পর্বে চলবে। এই উদযাপনকে স্মরণ করে তোলার জন্য পর্যায়ক্রমে সুনির্দিষ্ট বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ ৭ই নভেম্বর ২০২৫ রাজ্য সদরে কেন্দ্রীয় অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে। রাজ্য স্তরে এই অনুষ্ঠানটি আমরা রাজ্য সচিবালয়ের প্রাঙ্গণে মঞ্চস্থ করেছি। তাছাড়া একই দিনে রাজ্যের সব কয়টি জেলা সদর, সব মহকুমা ও ব্লকের পাশাপাশি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত যে সংস্থাগুলো আছে, সেখানেও বন্দে মাতরম রাষ্ট্রীয় গান রচনার ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানটি উদযাপিত হবে। রাজ্য প্রশাসনের বিভিন্ন ডাইরেক্টরেটে এই অনুষ্ঠান করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, তাদেরকেও এই যে অনুষ্ঠানটি উদযাপন করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি। বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হবে, যার মধ্যে স্কুল, কলেজ যে যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে বন্দে মাতরমের যে তাৎপর্য সেই বিষয়ে সেখানে আলোচনা হবে। বিকশিত ভারত গঠনের পথে নাগরিকদের অনুপ্রাণিত করবে বছরব্যাপী এই কর্মসূচি, যা প্রধানমন্ত্রী মোদীর ঐক্যবদ্ধ ও উন্নত ভারতের আহ্বানের প্রতিধ্বনি বলে এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, প্রথমে স্বাধীনভাবে রচিত হওয়ার পর ১৮৮২ সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির উপন্যাস আনন্দমঠ অন্তর্ভুক্ত করা হয়েছিল বন্দে মাতরমকে। ১৮৯৬ সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের মতো গেয়েছিলেন বন্দে মাতরম। রাজনৈতিক স্লোগান হিসেবে বন্দে মাতরম প্রথম ব্যবহৃত হয় ৭ই আগস্ট ১৯০৫ সালে। ১৯৫০ সালে ভারতের ন্যাশনাল অ্যান্থেম হিসেবে বন্দে মাতরমকে স্বীকৃতি দেয় গণপরিষদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
জনজাতিদের উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের রাজনীতি বরদাস্ত করবে না বিজেপি সরকার। অনেকে সমালোচনা করলেও আলোচনার টেবিলে বসলে স্বীকার করে নেয় সরকারের সদিচ্ছার কথা। কিল্লায় জনজাতি মহিলা তাঁত শিল্পীদের মধ্যে বিনামূল্যে সুতো বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুধুমাত্র জনজাতিদের আর্থসামাজিক এবং জনজাতি এলাকার অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে বিশ্ব ব্যাংক থেকে নেওয়া ১৪০০ কোটি টাকা বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা চাই যে ত্রিপুরা রাজ্যের যারা জনজাতি ভাই হোক, বোনেরাই হোক, মায়েরাই হোক, মেয়েরাই হোক, তাদের সার্বিক যে উন্নয়ন সেটা আমরা করতে চাই। এখানে আমার পূর্ববর্তী বক্তা বাজেটে বলেছেন যে কত পার্সেন্ট এবং কত টাকা আমরা জনজাতি উন্নয়নের জন্য আমরা করছি। অনেকে অনেক কথা বলেন, কিন্তু টেবিলে যখন বসবেন, আমরা যখন আমনে সামনে কথা বলি, তখন দেখা যায় যে অনেক ভুল ভ্রান্তি যেটা থাকে সেটা কিন্তু অনেকটা দূর হয়। এবং আমি একটা কথাই বলবো, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, জনজাতিদের নিয়ে কোনো রকম রাজনীতি আমরা করতে চাই না। আমরা চাই যাদের প্রকৃত অর্থেই যেন যে জনজাতি অধ্যুষিত এলাকার জন্য আমরা ১,৪০০ কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি। ট্রেসপের মাধ্যমে সেগুলো সমস্ত জনজাতি এলাকার উন্নয়নের জন্য সেগুলো খরচ হচ্ছে। সেখানে ইলেকট্রিসিটি যেন প্রপারলি যেতে পারে, রাস্তাঘাট, স্কুল, যা যা মৌলিক যে সমস্যা তার সমাধানের জন্য আমরা এই এক্সটার্নাল এইডেড প্রজেক্টগুলো আমরা নিয়েছি। ১৭০০ কোটি টাকার মতো এলিমেন্ট প্রজেক্ট আমরা নিয়েছি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে। সেখানেও জনজাতি যারা ওখানে থাকেন তাদের জন্য এই টাকা কিন্তু খরচা হচ্ছে। বন্ধুগণ, একটি গান, একটি ধ্বনি যা বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ। পরাধীন ভারতের নিস্তব্ধতা ভেঙে বন্দে মাতরম যখন প্রথম উচ্চারিত হয়, তখন তাও হয়ে উঠেছিল মুক্তির মন্ত্র। ১৫০ বছর পেরিয়ে আজও এই গান ভারতের আত্মপরিচয়ের প্রতীক হয়ে ধ্বনিত হচ্ছে প্রতিটি দেশপ্রেমিকের হৃদয়ে। কিছু সৃষ্টি সময়ের সীমা অতিক্রম করে হয়ে ওঠে কালজয়ী। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম এমন একটি সৃষ্টি না যা শুধু সাহিত্য নয়, ভারতীয় জাতীয় জীবনের আত্মার সঙ্গে যুক্ত অতপ্রতভাবে। পরাধীন ভারতের শৃঙ্খলা ভাঙা চেতনা, স্বাধীনতার অগ্নিশিখা এবং দেশমাতৃকার বন্দনার প্রতীক এই গানটির বয়স আজ ১.৫ শতাব্দী, অর্থাৎ ১৫০ বছর। ১৮৭৫ সালের ৭ই নভেম্বর বঙ্কিমচন্দ্র তাঁর বিখ্যাত উপন্যাস আনন্দমঠে প্রথম লেখেন বন্দে মাতরম। তৎকালীন পরাধীন ভারতের বুকে মাতৃভূমির বন্দনায়, মুক্তির সাধনায়, আত্ম উৎসর্গের প্রেরণায় এই সঙ্গীত হয়ে ওঠে এক আগ্নেয় আহ্বান। পরবর্তীকালে ১৮৯৬ সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার গানটি গেয়ে শোনান রবীন্দ্রনাথ ঠাকুর। সেখান থেকেই শুরু হয় এর জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণযোগ্যতার পথ চলা। বন্দে মাতরম ছিল এমন এক সুর যা কেবল কানে বাজেনি, তা প্রতিধ্বনিত হয়েছে ভারতবাসীর রক্তে। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রতিবাদে এই গান পরিণত হয় স্বাধীনতার মন্ত্রে। রাস্তা, মিছিলে, বিদ্যালয়ে, এমনকি বিপ্লবীদের গোপন আস্তানায়ও প্রতিধ্বনিত হতে থাকে বন্দে মাতরম। তৎকালীন সময়ে বন্দে মাতরম শুধু একটি গান নয়, এটি হয়ে উঠেছিল এক আন্দোলনের প্রতীক। ১৯০৭ সালে জার্মানির স্টুটগার্টে মাদাম ভিকামি কামা ভারতের প্রথম ত্রিবর্ণ পতাকা উত্তোলনের সময় তাতে লেখা ছিল বন্দে মাতরম। আজাদ হিন্দ ফৌজের ঘোষণাপত্র এই সঙ্গীত বাজানো হয়েছিল স্বাধীনতার প্রতীক হিসেবে। স্বাধীনতা সংগ্রামের প্রতিটি অধ্যায়ে এই গান যেন ছিল এক অদৃশ্য প্রেরণা শক্তি। বীর বিপ্লবী থেকে সাধারণ দেশবাসী সকলের হৃদয়ে মুক্তির আকাঙ্ক্ষা জাগানোর অনুপ্রেরণা ছিল এই মন্ত্র। স্বাধীনতা লাভের পরও গুরুত্ব কমেনি বন্দে মাতরমের। ১৯৫০ সালে ২৪শে জানুয়ারি বন্দে মাতরম জাতীয় সঙ্গীত জনগণমনের সমান মর্যাদা পাবে বলে গণপরিষদে ঘোষণা করেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কেবল একটি গানের স্বীকৃতি নয়, বরং ভারতের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক আবেদনের প্রতি গভীর শ্রদ্ধা হলো এই সিদ্ধান্ত। আজ স্বাধীনতার ৭৮ বছর পরে এই গান আবারও ফিরে এসেছে জাতির চেতনার কেন্দ্রবিন্দুতে। বন্দে মাতরমের রচনার ১৫০ বছর উদযাপনের দেওয়া হয়েছে ঘোষণা। উদ্দেশ্য একটাই,
আগামী প্রজন্মের কাছে এই গানের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা, যাতে তারা বুঝতে পারে কিভাবে একটি গান স্বাধীনতার আগুন জ্বালিয়েছিল কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে। বন্দে মাতরম আজও কেবল অতীতের স্মরণ নয়, এটি ভবিষ্যতের আলোকবর্তিকা। সময় বদলেছে প্রজন্ম, কিন্তু যে আবেগ, অনুপ্রেরণা এবং দায়িত্ববোধ জাগায় এই গান, তা আজও জাতিকে উদ্বুদ্ধ করে তোলে জাতীয়তাবোধে। জাতীয় সঙ্গীত জনগণমন যেমন ভারতের ঐক্যের প্রতীক, তেমনি বন্দে মাতরম ভারতীয় চেতনার আত্মা, যা আমাদের স্মরণ করায় স্বাধীনতা শুধু ইতিহাস নয়, এটি হলো প্রতিদিনের এক দায়বদ্ধতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 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 তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবার। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। কৃষি ও পশুপালন খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে আধুনিক পদ্ধতি প্রয়োগের লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য প্রজ্ঞা ভবনে আয়োজিত হচ্ছে দুদিনের ইলিশ সফটওয়্যার প্রশিক্ষণ কর্মশালা। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য সমন্বিত নমুনা জরিপ অর্থাৎ ইন্টিগ্রেটেড স্যাম্পল সার্ভে কর্মসূচির আওতায় ELISS অর্থাৎ ইলেকট্রনিক লাইভ স্ট্রোক ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সার্ভিসেস সফটওয়্যার ব্যবহারের উপর দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সূচনা হয় শুক্রবার। আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই কর্মশালার উদ্দেশ্য হল রাজ্যের প্রাণী সম্পদের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে বিশ্লেষণ এবং প্রতিবেদনের প্রণয়নের প্রক্রিয়াকে আরও আধুনিক এবং দক্ষ করে তোলা। কর্মশালায় অংশ নেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, পরিসংখ্যানবিদ এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। ELISS সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে মাঠ পর্যায়ে পশুপালন সংক্রান্ত তথ্য সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করা যাবে, যা তথ্যের নির্ভুলতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে। এই সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংগ্রহের প্রক্রিয়া হবে দ্রুততর, নির্ভুল এবং স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণযোগ্য। ये एक्चुअली वर्ल्ड वाइड प्रोग्राम है कि कंट्री वाइड प्रोग्राम है। हम कंट्री के डिफरेंट पार्ट में सभी डिस्ट्रिक्ट नोडल ऑफिसर्स और स्टेट नोडल ऑफिसर्स को ट्रेनिंग दे रहे हैं। नॉर्दर्न जोन के लिए दिल्ली में हमने ऑलरेडी कंडक्ट करवा दिया है, ईस्टर्न जोन के लिए छत्तीसगढ़ रायपुर में करवाया, और सेंट्रल जोन के लिए एंड वेस्टर्न जोन के लिए हमने भोपाल में ऑलरेडी ट्रेनिंग करवा दी। नॉर्थ ईस्ट दिस इज़ 4th, एंड इसके बाद हमें साउदर्न जोन की ट्रेनिंग कराएंगे। ये ट्रेनिंग इसलिए इम्पोर्टेंट है क्योंकि हमें कम्प्लीटली डिजिटल डाटा कलेक्शन कर रहे हैं 4 मेजर लाइफ स्टॉक प्रोडक्ट्स के लिए, जिसके बेस पे कंट्री की इकोनॉमी में हमारी कंट्रीब्यूशन बताते हैं। 3 सीज़न में हम डाटा कलेक्शन करते हैं, एक समर, रेनी और विंटर सीज़न में। नॉर्थ ईस्ट की ट्रेनिंग 2 दिन की है, आज और कल। हमारे ICR ISRI से एक्सपर्ट आए हैं, ये इन लोगों को ट्रेनिंग देंगे। ये लोग डिस्ट्रिक्ट में जाके अपने अपने एनुमरेटर और सुपरवाइजर को ट्रेनिंग देंगे और फिर डाटा कलेक्शन होगा। सर प्रोग्राम में 2 दिन होगा। प्रोग्राम 2 दिन, आज और कल 2 दिन। त्रिपुरा इज होस्टिंग दिस। त्रिपुरा में हर साल होता है इस प्रोग्राम? नहीं, हर साल नहीं। जब हमें फील होता है कि सॉफ्टवेयर में कुछ नया चीज़ें आया है, सबको सिखाने की ज़रूरत है, सभी लोगों को डाटा कलेक्शन करने में इसकी मदद मिलता है, तो इसीलिए हम जब ज़रूरत पड़ते हैं तभी करते हैं। नॉर्थ ईस्ट की 7-8 स्टेटों की त्रिपुरा में हो रहा है। রাজ্যের সর্বশেষ পশুপালন শুমারি অনুসারে ত্রিপুরার গবাদি পশুর সংখ্যা 7.39 লক্ষ, যার মধ্যে 1.29 লক্ষ শঙ্কর এবং 6.10 লক্ষ হল দেশীয়। পশুপালন শুমারি অনুসারে 3.60 লক্ষ ছাগল, 2.06 লক্ষ শূকর এবং 41.68 লক্ষ হাঁস মুরগি পাখি রয়েছে রাজ্যে। দুদিনের কর্মশালায় অংশগ্রহণকারীদের সফটওয়্যার ব্যবহারের পদ্ধতি, তথ্য আপডেটের কৌশল এবং রিয়েল টাইম ডেটা মনিটরিং এর সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হবে বিস্তারিতভাবে। প্রথম দিনে সফটওয়্যারের মৌলিক কাঠামো এবং ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়, আর দ্বিতীয় দিনে বাস্তব ডেটা এন্ট্রি, যাচাই বাছাই এবং রিপোর্ট জেনারেশনের হাতে কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। দেশের কৃষি এবং পশুপালন খাতে সঠিক পরিসংখ্যান সংগ্রহে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ELISS সফটওয়্যার এই দিনটিকে আরও শক্তিশালী করে তুলবে এবং মাঠ পর্যায়ে
কর্মীদের জন্য একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে বলে জানিয়েছে কর্মশালার বিশেষজ্ঞরা। এই প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর কৃষি এবং পশুপালন তথ্য ব্যবস্থা আরও সুসংহত এবং আধুনিক হবে বলে জানিয়েছে পশুপালন দপ্তরের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়মিতকরণের দাবিতে এবার সরাসরি আন্দোলনের পথে সমগ্র শিক্ষার শিক্ষকরা। ত্রিপুরা উচ্চ আদালতের 2 বার দেওয়া নির্দেশও পালন করছে না রাজ্য সরকার। প্রেক্ষিতে 12 নভেম্বর ডেপুটেশন প্রদানের মধ্য দিয়ে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিল সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ। নির্বাচনী প্রতিশ্রুতি পালন দূরের কথা, সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে ত্রিপুরা উচ্চ আদালতের 2বার দেওয়া নির্দেশ পালন করছে না রাজ্য সরকার। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগই করল সর্বশিক্ষা কর্মচারী সংঘ। উপরন্তু ত্রিপুরা উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে এসএলপি দাখিল করেছে রাজ্য সরকার বলেও সাংবাদিক সম্মেলনে জানালো সর্বশিক্ষা কর্মচারী সংঘ। প্রতিবাদে এবার আন্দোলন কর্মসূচির ঘোষণা দিল এসএসএ কর্মচারী সংঘ। 12 নভেম্বর ডেপুটেশনের মধ্য দিয়ে আন্দোলনের সূচনা হবে বলে জানিয়েছে এসএসএ কর্মচারী সংঘ। 2024 সালের 16 জুলাই মাননীয় ত্রিপুরা হাইকোর্ট 2021 সালের দায়ের করা মামলা রায় দিতে গিয়ে রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেন যে 29 জুলাই 2011 সালের পূর্বে নিয়োগপ্রাপ্ত সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করার জন্য টেট এবং ডিএলএড এর কোনো প্রয়োজন নেই। 2024 সালে মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে। আমরা মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এসএলপি প্রত্যাহারের দাবিতে তথা রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য আগামী 12 নভেম্বর 2025 ইংরেজি বুধবার সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত শিক্ষকদের এক সুবিশাল র্যালি নিয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিকর্তা মহোদয়ের নিকট এই বিষয়ে একটি ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি। এই ডেপুটেশনে আনুমানিক শিক্ষকদের সংখ্যা 4000-এর উপর হবে আমরা আশা করছি। রাজ্য সরকারকে অনুরোধ করব যে রাজ্য সরকার যেন সমগ্র শিক্ষার অধীনে কর্মরত শিক্ষকদের প্রতি সহমর্মিতা পোষণ করে মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এসএলপি প্রত্যাহার করেন এবং অবিলম্বে সমগ্র শিক্ষার শিক্ষকদের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে মাননীয় হাইকোর্টের নির্দেশ কার্যকর করার মাধ্যমে সমগ্র শিক্ষা। 12 নভেম্বরে এই আন্দোলন কর্মসূচিতে যোগদান করার জন্য সমগ্র শিক্ষার শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে এসএসএ কর্মচারী সংঘ। রায় জিতেছি এবং দুইটি রায়ের মধ্যে আমাদের নিয়মিতকরণ সহ সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে, অথচ সরকার কি করেছে, সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। তা আমরা আপনাদের মাধ্যমে আমরা রাষ্ট্রবাদীর মাননীয় মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক সাহার কাছে আমরা আবেদন রাখছি, তিনি যেন অতি দ্রুত সুপ্রিম কোর্টের থেকে এসএলপি উইথড্রল করে আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় মোতাবেক আমাদের নিয়মিতকরণ করে। আমরা ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষার কর্মচারী সংঘ দেখছি যে এখনো যেহেতু সরকার আমাদের বিষয়ে পজিটিভ চিন্তাভাবনা কি করেছে এটা আমরা জানি না। সেই উপলক্ষে আমরা আগামী 12 নভেম্বর বুধবার আমরা মাননীয় এসপিডি স্টেট প্রজেক্ট ডাইরেক্টরের নিকট আমরা গণডেপুটেশন দিতে যাচ্ছি ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ। সেই উপলক্ষে আমি সারা ত্রিপুরার সমগ্র শিক্ষা সকল শিক্ষক শিক্ষিকাদের আমি বলবো যে আপনারা সেই দিন অবশ্যই অংশগ্রহণ করবেন এবং রবীন্দ্র ভবনে 13 সেপ্টেম্বর 2001 সাল থেকে 23 আগস্ট 2010 সালের মধ্যে নিয়োগপ্রাপ্ত এসএসএ শিক্ষকদের বিএড বা ডিএলএড এর প্রয়োজন নেই বলে রায় দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। হাইকোর্ট একাধিক রিট আপিলের রায় দিয়েছে। এই রায়ের ফলে বর্তমানে এসএসএ এর অধীনে কর্মরত কমপক্ষে 2000 শিক্ষক তাদের চাকুরিতে নিয়মিত হওয়ার অধিকারী। শুধু তাই নয়, 2021 সালের ফেব্রুয়ারিতে রাজ্য সরকারকে এসএসএ প্রকল্পের আওতায় কর্মরত শিক্ষকদের নিয়মিত করার জন্য একটি পরিকল্পনা প্রণয়নের নির্দেশও দেয় হাইকোর্ট। 2018 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে এসএসএ শিক্ষকদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টি নির্বাচনী ইস্তেহারে, কিন্তু সরকার গঠন হওয়ার পর নিয়মিতকরণ দুরস্ত। উল্টো নিয়মিতকরণের জন্য ত্রিপুরা উচ্চ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করেছে রাজ্য সরকার। স্বাভাবিক কারণে সরকারের এই ধরনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে আমতলীর বাইপাস এলাকায় জাতীয় সড়কের পাশে সড়ক দুর্ঘটনায় আহত হল মনফোর্ট বিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রী। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ধারে উল্টে যায় বিদ্যালয়ের বাস।
দুর্ঘটনার পর ঘটনাস্থল ফাঁকা পেয়ে পালিয়ে যায় বাস চালক। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং আহত ছাত্রছাত্রীদের তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় হাপানিয়া হাসপাতালে। কয়েকজনের আঘাত গুরুতর হলেও সবাই আশঙ্কা মুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনার সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি বা চালকের অসাবধানতার কারণেই ঘটেছে দুর্ঘটনা। এদিকে বাসের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা পথচারী। বাইপাস রেল ব্রিজ সংলগ্ন এই মহিলার নাম খেলা সরকার বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক ও ক্ষোভ। স্কুল বাস চালকদের ওপর কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার পুনর্বিবেচনা প্রয়োজন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট অভিভাবকরা। আমি 11 জনের নাম বাকি হয়তো আর 1-2 জন থাকতে পারে, তার নাম এখনো হয়েছে না। মহিলাটা বাড়ি থেকে গাড়ি বা গাড়িটা তো আমরা দুজন অফিসার আছে, তারা এটা দেখতেছে। আমি ঘটনা হয়েছে, আমি তো বাড়িতে আসছিলাম, তো বাড়ির থেকে যখন শুনছি আমার মা বুঝেছে বাস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমি দৌড়ে আইলাম। আসার পরে দেখতেছি বাস উল্টে দিয়েছে, বাচ্চারা চিল্লাইতেছে। সঙ্গে সঙ্গে সব গাড়ি গুড়ি থামাইয়া আমি যেমনি পারছি 5-6 জন করে বাচ্চারা রেলওয়ে হাবাই নিয়ে গেছি। কোন স্কুলের বাস আসলে? এটা মনপুর স্কুলের বাস। আচ্ছা, তো আমার কাছে আরও লোক আসছিল, এখানে গিয়ে দিলাম, দেওয়ার পরে ট্রিটমেন্ট করতেছে। তখন শুনলাম কি ভিতরে একজন মহিলা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন দেখা দেখলাম কি আমার বাড়ির সামনে লোক। তখন সঙ্গে সঙ্গে তাহলে লই আমি জিবি রেফার করছে, এখন জিবি আমি আসলাম। এখন ওই মহিলাদের দিকে ডাক্তারবাবুরা কি কইছে? ডাক্তারবাবু চেক করতেছে, দেখা যাক কি হওয়া, রিপোর্টটা লইয়ে একটা করে। আর বাচ্চাগুলি যে আসছিল তারা কই আছে এখন? বাচ্চা তারা সব ওখানে হাবানিয়া হসপিটাল আছে। কতজন হইব আনুমানিক? অনুমানিক আমি লয়ে গেছি 5-6 জনের মতন, আর এরপরে গেছে আরও সবাই মোটামুটি 20-25 জন। এর মধ্যে গুরুতর আহত আছে কেউ? আছে, প্রচণ্ড ব্যথা পাইছে, মানে ট্রিটমেন্ট চলতেছে আপানিয়াতে। হাবানিয়াতে। এই মহিলার নাম কি? তার নাম খেলা সরকার। বাড়ি কোন জায়গায়? 3 নম্বর। আচ্ছা, কিভাবে হয়েছে? মানে এটা তো কইতে পারতাম না, আমি উঠতে দেখছি অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারপরে সঙ্গে সঙ্গে লয়ে এলাম। গরু পাচার আটকাতে গিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিশালগড়ে। প্রকাশ্য বাজারে বিএসএফ এর গাড়ি ভাঙচুর ও জওয়ানদের উপর হামলায় আহত হয়েছেন বিএসএফ এর 5 জওয়ান। শুক্রবার বিশালগড় বাজার এলাকায় গরু পাচার রুখতে গিয়ে হামলার মুখে পড়লেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন জওয়ান। এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। শুক্রবার সকাল নাগাদ কাম থানার দিক থেকে বিশালগড়ের দিকে আসছিল একটি গরু বোঝাই ট্রাক। কাম থানা বিওপির ও বিএসএফ জওয়ানরা গাড়িটিকে থামানোর সংকেত দেয়, কিন্তু চালক থামার পরিবর্তে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে সোজা ঢুকে পড়ে বিশালগড় বাজারে। পথে দুটি ব্যক্তিগত গাড়িকে ধাক্কা মেরে ট্রাকটি পৌঁছে যায় নিউ মার্কেট এলাকার সাপ্তাহিক গরু বাজারে। ঘটনার খবর পেয়ে বিএসএফ এর একটি টহল দল বাজারে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিএসএফ এর গাড়ি ভাঙচুর করে এবং জওয়ানদের ওপর চলে হামলা। এতে 5 জন জওয়ান আহত হন বলে জানিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। ঘটনা হয়েছে, আমরা বিশালগড় একটা রানিং কলাইছে যে একটা গরু গাড়ি বুলেরো একটা মারুতি ড্রাইভার দিয়েছে, মারুতি টমটম ড্রাইভার দিচ্ছে, টমটমের ড্রাইভার উইকে দিয়েছে, মাথা মারছে। এটা কোন জায়গা দিচ্ছে ঘটনা? ঘটনা হয়েছে নিউ মার্কেট। কি নাম যেতে না আহত হয়েছে? এর নাম হচ্ছে বীরেন্দ্র দেবনাথ, 52 বছর। কোন জায়গাতে না বসেছেন? আমরা বিশালগড় হসপিটালে বসেছি। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তল্লাশি অভিযান। বাজার এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। গরু বোঝাই ট্রাকটি বাংলাদেশ সীমান্তের দিকে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে প্রাথমিক অনুমান। তবে ঘটনার পেছনে সংগঠিত পাচার চক্রের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। আমরা এখানে দুজন বিএসএফ জওয়ান আছে, তারা যা কইলো আর কি যে
গাড়ি আটকাইতে গিয়া তারার উপরে পাবলিকে হামলা করছে। দুজন হাতে খুব ব্যথা পাইছে, একজন মাথাতে খুব ব্যথা পাইছে। তো আমরা এখন তো প্রাইমারি ট্রিটমেন্ট তারারে দেওয়া হয়েছে, আর কিছু ইনভেস্টিগেশনের কথা পাওয়া হয়েছে। এই ঘটনায় বিশালগড় জুড়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ। গরু পাচার রোধে কঠোর পদক্ষেপের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ। বাজার এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।